চুক্তিটা হলে ডোনাল্ড ট্রাম্পের হয়তো মন্দের ভালো কিছু একটা হতে পারে, কিন্তু নেতানিয়াহুর আমছালা দুটোই যাবে। এই কখনো আবল তাবল কখনো ঠিক। ডোনাল্ড ট্রাম্পের অবস্থাটা এরকম হয়েছে ইসরায়েলের চাপের কারণে। হরমুজ আসলে কার? লেবানন ইসরায়েল উত্তেজনা কমবে? সাপের কোমরে মাজায় বালি যে বাড়ি যখন দেবেন তখন কিন্তু সে আপনার লাঠিকেও কামড়াবে, মানুষকেও, অর্থাৎ তার সামনে যা আছে তাকেই কামড়াতে যাবে। এই মুহূর্তে সবচেয়ে বেশি চাপে কে? ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, আমেরিকা। চীন কি ব্যবসা বাঁধাচ্ছে নাকি যুদ্ধ ঠেকাচ্ছে? চীনের অস্তিত্বের প্রশ্ন। আজকে যুদ্ধ থামলে আমরা কি বলবো? কে জিতলো? পরিষ্কার দর্শক, টেলিভিশনের যে ধরা বাঁধা সময়, সেই সময়ের ফ্রেমে আসলে সব আলাপ সমানভাবে করা যায় না। কিছু কিছু বিষয় থাকে যেগুলো নিয়ে অনেক প্রশ্ন জন্ম দেয়, আরও গভীরভাবে জানার দাবি রাখে। সেই সমস্ত প্রশ্নগুলো আসলে সেই গণ্ডিবদ্ধ সময়ের মধ্যে করা সম্ভব হয়ে ওঠে না। বাধ্য হয়ে একটা না একটা পথ আমাদের খুঁজতেই হয় যে কোথায় গিয়ে আসলে সেই বিষয়গুলো আলাপ করব। টক শোতে ম্যাক্সিমাম ঘন্টাখানেক সময় পাই, তাও তো আমরা 3-4টা বিষয় নিয়ে কথা বলি। এই ভাবতে গিয়ে ঘুরতে গিয়ে আমরা দেখলাম চলমান সময়ের সবচাইতে বেশি কানেক্টেড শো যদি কিছু থেকে থাকে সেটা পডকাস্ট। একটা ইস্যু, অনেক প্রশ্ন, তারপর আমরা কথা বলার চেষ্টা করি। এবং সেই ধারাবাহিকতায় আমরা দেখলাম ইরান যুদ্ধ নিয়ে যা চলছে সেটা আসলে কয়েক ঘন্টার আলোচনার মধ্য দিয়ে আমরা অনেক প্রশ্নের উত্তর পেতে পারি। সেই ধারাবাহিকতায় আমরা ৭১ পডকাস্টের আজকের আয়োজনে ইরান যুদ্ধ নিয়ে কথা বলতে চাই। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান, এবং আমার সঙ্গে যিনি আছেন তাকে আপনারা সবাই চেনেন, যিনি দীর্ঘদিন ইরানে ছিলেন। ইরানের রাজনীতি, প্রকৃতি, ইতিহাস সব কিছু নিয়ে তার আলাদা গবেষণা ছিল, আলাদা অভিজ্ঞতা আছে, এবং এখন তিনি বাংলাদেশে আছেন। তিনি সিনিয়র সাংবাদিক এবং ইরান বিষয়ক গবেষক সিরাজুল ইসলাম আমার সঙ্গে আছেন। সিরাজুল ইসলাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ৭১ পডকাস্টে। ধন্যবাদ। এবং বলে রাখি, ৭১ পডকাস্টের নিয়মিত আয়োজন, এবং আজকে আমি প্রথম শো করছি ৭১ পডকাস্টে, এবং প্রথম শোতে আপনি আমার অতিথি। থ্যাংক ইউ, আলাদা রকমের সম্মান। অনেক ধন্যবাদ আপনাকেও। আপনি অনেক ব্যস্ত এবং সেই ব্যস্ততার মাঝেও সময়টা দিচ্ছেন। আমরা আসলে অনেকগুলো বিষয় নিয়ে ভাবছিলাম যে ইরান যুদ্ধ নিয়ে কখনো আমরা আশায় বুক বাঁধছি, কখনো হতাশ হচ্ছি, কখনো ফিল করছি আসলে এই যুদ্ধটা বোধহয় থামবে না। আবার কখনো পাকিস্তান কিংবা কাতার সহ বিভিন্ন দেশগুলো বিভিন্নভাবে যখন কথা বলে তখন একটা আশাবাদ তৈরি হয় যে হ্যাঁ, একটা সলিউশন হতে যাচ্ছে। কিন্তু দিন শেষে দেখি আবারও সেটা হচ্ছে না। এই যে এত কিছু হলো, এত চুক্তি, এমওইউ, নানা কিছু শুনতে পাচ্ছি, ইরান যুদ্ধ তো থামছে না কেন? রাকিব হোসেন, আপনাকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি ৭১ টেলিভিশনের এই পডকাস্ট যারা দেখবেন তাদের সবাইকে, সাথে যারা রয়েছেন বিভিন্ন পর্যায়ে তাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। ইরান যুদ্ধ মানে এত কিছুর পরে যখন আপনার মামার মনে হয় এইরকম যে এই যুদ্ধ কি থামছে না কেন, থামবে কবে, কি করলে থামবে, এরকম অনেকগুলো প্রশ্ন যখন আসে, তখন এর পেছনে সবচেয়ে বড় যে কারণ থাকে, আমি অনেকগুলো কারণ হয়তো ধরে ধরে বলতে পারবো বা বলবো, আপনি যদি সুযোগ দেন। হ্যাঁ, প্লিজ। তবে আমি সবচেয়ে বড় যে কারণ একদম মোটা দাগে বলে ফেলি, সেটা হচ্ছে আমেরিকার পলিসি। আচ্ছা, আমেরিকার পলিসিটা এমন যে তারা তো দীর্ঘদিন ধরে বিশ্ব নিয়ন্ত্রণ করেছে, এবং ওই নিয়ন্ত্রণটা একেবারে আক্ষরিক অর্থেই নিয়ন্ত্রণ করেছে। এটা ওদের পলিসিতে ডিপ্লোমেসি যতটা ছিল তার চেয়ে ওই সামরিক তন্ত্রটাই বেশি কাজ করেছে, যার কারণে তারা তাদের মতো করে যখন যেটা মনে করেছে সেটা তাই করেছে। আর এই কাজ করতে গিয়ে তাদেরকে নানা রকমের কূটকৌশলের আশ্রয় নিতে হয়েছে। আচ্ছা, আমি যদি একদম খোলামেলা বলি তাহলে এই কথা বলতে হবে যে কূটকৌশলের আশ্রয় নিতে হয়েছে। আপনি আমেরিকার কোনো একটা বিষয় দেখবেন না যে একটা বিষয়ে একটা প্যাচ আছে, আচ্ছা, একটা বিষয়ে শত সহস্র প্যাচ থাকে। আমাদের একটা গান আছে যে এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই, এ মার্কিন পলিসি ওই রকম। আপনি দেখবেন যে এই তো জট খুলে গেছে, এই তো কালকে এইটা হয়ে যাচ্ছে, এই তো এইভাবেই খুলবে। ওই সামনে একটু এই পথগুলো ধরে যদি আপনি একটু হাঁটেন, এগিয়ে যান, তাহলে দেখবেন যে কত কত যে প্যাচ আছে ওখানে, কোনটার ভিতরে কোনটা দিয়ে কি করবে বোঝা মুশকিল। এটা তো আপনি মার্কিন প্যাচের কথা বলছেন। হ্যাঁ, মার্কিন প্যাচের কথা। এখানে তো মূল খেলোয়াড় তো মার্কিনরা। আচ্ছা। ইরান যুদ্ধ থামছে না কেন? ইরান চুক্তি করেছে আমেরিকার সাথে। এই চুক্তির যে সমস্ত শর্ত, যে সমস্ত ধারা আছে, দফা আছে, এইগুলো ইমপ্লিমেন্ট করলে তো সব শেষ।
এখন আর কিচ্ছুই থাকে না, কিন্তু তারা তো করছে না, যার কারণে আপনার আটকে যাচ্ছে। এবং যেহেতু বিগ পাওয়ার এবং তারা এইভাবে দীর্ঘদিন চর্চা করে অভ্যস্ত, এবং এখনো তারা নিজেরা মনে করে যে আমরাই তো বেস্ট, আমরাই তো সেরা। তো এই যে বেস্ট সেরা, অতএব ইরান যতই মানে সৎ নিয়তে এই চুক্তি করুক, এবং তারা যতই বলুক যে আমরা এই চুক্তি যেটা কথা দিয়েছি এই কথা আমরা বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ, কেমন ইরান যতই বলুক, আমেরিকা তো তা করবে না। মুশকিলটা ওখানে। আচ্ছা দেখুন, আমরা এই লাইনটা আপনি আরেকটু ইলাবোরেট করবেন কিনা, মানে এটা মার্কিন প্যাচ নাকি ইসরায়েলি মার্কিন প্যাচ? মানে আচ্ছা, হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। এইখানে এ দুটোই তারপরে যদি আমরা ক্যালকুলেশন করে কনক্লুশনে আসি, তাহলে ইসরায়েলি লবির প্যাচই বলতে হবে। কারণ আপনি ভাবতে পারেন, আমেরিকা যেখানে মধ্যস্থতা করে লেবানন এবং ইসরায়েলের ভেতরে একটা চুক্তি করে দিচ্ছে, যখন নেতানিয়াহু বলছে যে না, আমরা এই চুক্তি মানি না, নেতানিয়াহু বা ইসরায়েলের কর্মকর্তারা তাদের অবস্থান থেকে সরছে না এই কারণে যে আমেরিকার পলিটিক্স, আমেরিকার অর্থনীতি, আমেরিকার ফরেন পলিসি, আমেরিকার মিডিয়া, এভরিথিং কন্ট্রোল বাই ইসরায়েলি লবি। আইপ্যাক যেটা আছে, আপনি নিশ্চয়ই আইপ্যাক সম্পর্কে ধারণা রাখেন। আইপ্যাক যে নীতি অনুসরণ করে, তারা যে প্ল্যান পলিসি মেনটেন করে, ওইটা আমেরিকার লোকজন মেনে চলতে বাধ্য। কেন বাধ্য? এটা অনেক মিথ আছে, আমি জানি, আপনি কি জানেন? বাধ্য এই কারণে যে ওই যে বললাম যে মিডিয়া একদম, আইপ্যাক বলতে কি ইসরায়েলি লবি, তো ইসরায়েলি লবিটা কি ইহুদিদের লবি। ইসরায়েল মানে তো ইহুদি রাষ্ট্র, একদম তারা নিজেরাই এইভাবে বাড়িয়েছে। আচ্ছা, কোনটা দেহ কোনটা লেজ, কে কাকে নাড়াচ্ছে আমেরিকা আর ইসরায়েল? এই যে বললাম, এই আপনার আমেরিকা আমরা সামনে থেকে দেখি একটা বড় দেশ, একটা শক্তি, অনেক কিছু। এর বাস্তবতা তো পেছন থেকে কলকাঠি নাড়ে তো ওই আইপ্যাক যখন কলকাঠি নাড়ে, তখন তাদের কথা কি সেই দিকেই যাবে, এর বাইরে কোনো কিছু ভাবার সুযোগ নেই। আপনি ভাবতে পারেন, এই যখন ইরানের সাথে ডোনাল্ড ট্রাম্প চুক্তি করব, আমেরিকার রাজনীতিতে দুটো ভাগে বিভক্ত হয়েছে আমেরিকার রাজনীতি। এক পাশে ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং স্টিভ উইটকফ বিশেষ প্রতিনিধি, এবং জারেড কুশনার ডোনাল্ড ট্রাম্পের জামাতা, আর অন্য পক্ষে মার্কো রুবিও, তারপরে যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, আর সিআইএ প্রধান আপনার র্যাডক্লিফ। এই তিনজন এক পক্ষে। এবং এমন খবর বের হয়েছিল ভেতরে যে যদি প্রয়োজন হয় তো এই মার্কো রুবিওকে বাদ দিয়ে আপনার পিট হেগসেথ এবং সিআইএ প্রধানকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে সরে দেবে। তিনি তা পারেননি বা করেননি। শুধু তাই না, আমরা যদি আরো একটু পিছনে যাই, 2017-18 সালের দিকে, 17 সালের দিকে, আমি তখন ইরানে, ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে একেবারে জরুরি ভিত্তিতে সেনা প্রত্যাহারের নির্দেশ দিল। তখন ম্যাড ডগ নামে একজন ভদ্রলোক, তাকে ম্যাড ডগ বলতো ডোনাল্ড ট্রাম্প, আপনার আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী, আজকের যুদ্ধমন্ত্রী যেটাকে বলা হয়, তিনি বলছেন যে না, সিরিয়া থেকে আমেরিকার সেনাদেরকে সরানো যাবে না। কারণ কি? কারণ হচ্ছে সিরিয়া খুব কৌশলগত একটা জায়গায় অবস্থিত। এই সিরিয়া থেকে যদি আমেরিকার সেনা প্রত্যাহার করা হয়, তাহলে সিরিয়ার ভেতরে ইসরায়েলের সেনা ঢুকতে পারে না। অথচ সিরিয়া হচ্ছে ইসরায়েল বিরোধী যে লড়াই, তার একদম ফ্রন্ট লাইনে সিরিয়ার অবস্থান। এই সিরিয়ায় মার্কিন সেনা প্রত্যাহার করে নিলে সিরিয়ার সেনারা, সিরিয়ার গেরিলারা, ইরানের যে সমস্ত সামরিক কমান্ডাররা সেখানে অ্যাডভাইজার হিসেবে কাজ করে, তারা, রাশিয়ার লোকজন, ইভেন হিজবুল্লাহ, তারা অনেক কাজ করতে, এবং ইসরায়েলের জন্য সেটা বড় রকমের সংকট তৈরি করে। এইসব চিন্তা করে ওই আইপ্যাক সেই প্রতিরক্ষা মন্ত্রীকে বলেছেন যে এই সেনা সিরিয়া থেকে সরানো যাবে না। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে এবং তিনি নির্দেশ দেওয়ার পরেও মার্কিন সেনা প্রত্যাহার করা হয়নি সিরিয়া থেকে। তাহলে মানে আমরা বুঝতে পারি যে কতটা প্রভাবশালী এইটা। আপনি প্রশ্ন করেছিলেন যে কেন এতটা প্রভাবশালী, কিভাবে, কেন তারা আমেরিকাকে নিয়ে, মানে 1946-এর দিকে যদি আমি জন্মটা ধরে রাখি, সেই ইসরায়েল কিভাবে এতটা পাওয়ারফুল হয়ে গেল যে গোটা আমেরিকাকে সে কন্ট্রোল করতেছে? ওই সময় তো শুধু পাওয়ারফুল হয়নি, তার আগে ইহুদি লবি যেটা,
আপনি তাদের যে প্রভাব প্রতিপত্তি এবং তাদের যে কৌশল, এটা সব সময় ভিন্ন রকমের ছিল, আচ্ছা, সব সময়। এবং পৃথিবীতে বিশেষ করে উসমানীয় খেলাফতের পরে, হয়তো উসমানীয় খেলাফতের ধ্বংসের জন্য হয়তো তারা ভূমিকা রাখতে পারে, লেগে থাকতে পারে, এবং ইসলামের ভিতরে তো তারা কি কি ঢুকিয়েছে কম বেশি আমরা জানি বুঝি। তো এই যে উসমানীয় খেলাফতের পরেই তো মুসলিম সাম্রাজ্যের শেষ জবনিকাপাত। এরপরে যত ব্রিটিশ থেকে শুরু ব্রিটিশের পরে এই আমেরিকা, এই প্রত্যেকটা শক্তির পেছনে ওদেরই হাত ছিল, ওরাই ছিল। ফলে তারা অনেক আগে থেকেই, বিশেষ করে তাদের হাতে অর্থের নাড়াচাড়াটা ছিল। এই অর্থ নাড়াচাড়ার কারণে তাদের যার টাকা আছে ভাই, তো দুনিয়া তো তার। তো ইসরায়েলি লবি যেটা বা ইহুদি গোষ্ঠী যেটা, তাদের হাতে যখন টাকা থাকে তখন তো তারা ব্যাংক বড় বড় ব্যাংকগুলো তো তাদের কন্ট্রোলে, এটা একদম ওপেন সিক্রেট। আচ্ছা, মিডিয়া যে নিয়ন্ত্রণ করে সেই তো রাজা, মিডিয়া তাদের কন্ট্রোলে। সারা বিশ্বের আমরা বুঝতেও পারবো না, জানতেও পারবো না যে আমাদের দেশের কোনটা কোনটা তাদের কন্ট্রোলে। এটা এক ভয়ঙ্কর ব্যাপার। সেক্ষেত্রে তাদের যে এই যে অবস্থান, তাদের যে এই যে শক্তিমত্তার যে অবস্থান, এটা আমেরিকার মতো শক্তিকে তারা কন্ট্রোল করছে। এখন আমেরিকা শেষ হয়ে যাক, যদি এর জায়গায় নতুন আরেকটা পরাশক্তি আসে, তাদেরকে তারাই কন্ট্রোল করবে। ব্যাপারটা এরকম। বাট হয়তো বা বিশ্বে একটা পরিবর্তন আসতে যাচ্ছে। আচ্ছা, আমি জিউস যে কলোনি বা তাদের যে ব্লগ, সেটা নিয়ে একটু পরে আসবো যদি হাতে সময় থাকে, কারণ অনেকের এটা ইন্টারেস্ট আছে। কিন্তু আমি জানি না সোশ্যাল প্ল্যাটফর্ম আসলে এই আলোচনাগুলো কতটা সাপোর্ট করে। যদি সুযোগ থাকে আমরা আলাপে আসবো। আমরা যদি মার্কিন যুদ্ধের প্রসঙ্গে আবারও আসি, আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প আসলে যুদ্ধের শুরু থেকেই এত অনবরত মিথ্যাচার করেছেন নানাভাবে, স্পেশালি ট্রুথ সোশ্যালে। মানে একটা দেশের প্রেসিডেন্ট বলা হয় সর্বোচ্চ ক্ষমতাধর মানুষ, তিনি দৈনিক 5 থেকে 7টা করে স্ট্যাটাস দিচ্ছেন, যেগুলোর ভিতরে গড়পত্তায় কন্ট্রাডিক্টরি অনেক কিছু আছে, অনেক মিথ্যা তথ্য আছে। সেই জায়গা থেকে মানুষ আস্থাটা রাখতে পারছেন না। উনি যখন বলছেন যে উনি চুক্তির পক্ষে, খুব ক্রেজি, তিনি চুক্তি একটা চান, তিনি নিজেকে জিউসের সঙ্গে তুলনা করছেন, অনেক কিছু জেসাসের সঙ্গে তুলনা করছেন। কিন্তু মুশকিল হচ্ছে এখন দুটো ডিভাইড আপনি বললেন, হ্যাঁ, তার জামাতার সঙ্গে মার্ক রুবিও, দুটো আলাদা গ্রুপ তৈরি হয়ে গেছে চুক্তির পক্ষে বিপক্ষে। অনেকে মনে করেন যে এটাও একটা নাটক হতে পারে, অসম্ভব কিছু না। ওই যে বললাম যে তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের ভেতরে যে কত শত প্যাচ থাকে তা তো বুঝে ওঠা মুশকিল, খুবই কঠিন। এবং এই প্যাচ বোঝা বিশ্বের অনেক বড় বড় বোদ্ধা যারা, তাদের অনেকের পক্ষেও সম্ভব না, যারা এই মার্কিন পলিসি এবং তারা বিশেষ করে ফরেন পলিসিতে কি করছে এটা যদি নিবিড়ভাবে না পর্যবেক্ষণ করে, তাহলে কারো পক্ষে বলা সম্ভবই না। এটা আমেরিকান এই প্যাচ বোঝা সম্ভবই না, এত জটিল। তো সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প তিনি একবার দেখান তিনি শান্তির দূত হয়ে আসতে চান, তিনি একবার বলেন যে আমি ইরানের মতো দেশকে আমরা একদম বিশ্বের মানচিত্র থেকে, সভ্যতা থেকে মুছে দেব। আবার তিনি কাউন্টডাউন দিয়ে ফেলেছিলেন যে একটু পরে কয়েক ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে। এরকম প্রথমে ভাবতে হবে যে আমেরিকা যারা প্রেসিডেন্ট হচ্ছেন বা ক্ষমতায় আসছেন, তাদের কাজটা কি, তারা কি করবে। তাদের ধারণা মতে বিশ্ব পরিচালনা করবে, বিশ্বের নীতি নির্ধারণ করবে, সেইগুলো তাদের মতো করে তাদের স্বার্থ অনুযায়ী, সুবিধা অনুযায়ী ইমপ্লিমেন্ট করবে। আর ওই স্বার্থ সুবিধার সাথে কাদের যোগসাজশ, ওই আইপ্যাক। তা আইপ্যাক যেভাবে করে দেবে সেইভাবে করতে হবে। ডোনাল্ড ট্রাম্প যেবার নির্বাচন করলো, তার আগে কয়জন লোক ডোনাল্ড ট্রাম্পকে চিন্তা রিপাবলিকান পলিটিশিয়ান হিসেবে, অথচ তাকে কিন্তু তুলে আনা হলো। নট অনলি দ্যাট, তিনি প্রথমবার ক্ষমতায় থাকার সময় যে ব্লান্ডার করেছেন, তারপরেও এবং যে সমস্ত কেলেঙ্কারি আছে, এই এপিস্টিন ফাইল থেকে শুরু করে বহু রকমের কেলেঙ্কারি, বহু রকমের ঘটনা সবই আছে। আগের বার ক্ষমতায় থাকতেই কয়েকবার নারী কেলেঙ্কারি, নারী ঘটিত কেলেঙ্কারি নিয়ে কয়েকটা বিচার হয়েছে। বিপুল অঙ্কের টাকা খরচ করে তিনি আসলে নির্বাচনের আগে ওগুলো ঠান্ডা করেছেন। তো দেখেন, তারপরেও এই লোককেই কেন সেকেন্ড টার্মে প্রয়োজন হলো, ওয়াই? এখানে কোনো না কোনো একটা ন্যারেটিভ আছে। ঠিক এই মুহূর্তে যে গ্লোবাল ন্যারেটিভটা চলছে, সেটা আমি আপনাকে শেয়ার করি, তারপর ঠিক কি বেঠিক আপনি একমত কিনা বলবেন। সবাই বলছে যে ঠিক এই মুহূর্তে এই চুক্তিটা যদি হয়ে যায়, অর্থাৎ এমওইউটা যদি স্বাক্ষরিত হয়ে যায় এবং সেই স্বাক্ষর করার পরপরই যা যা কমিটমেন্ট সেগুলো ঠিকঠাক হয়, ইরান যদি তাদের পেমেন্টটা পেয়ে যায়, বিশাল অঙ্কের টাকা তাদের পাওয়ার কথা, যুক্তরাষ্ট্রের সাথে একটা সুসম্পর্ক হয়, তার মানে ইরান যুদ্ধ থেমে গেলে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু দুজনেই বিপদে পড়বেন।
নেতানিয়াহু বিপদে পড়বেন এই অর্থে যে ওনাদের অক্টোবরের নির্বাচন, ওই নির্বাচন আগ পর্যন্ত আসলে প্যানিক সিচুয়েশনটা রাখতে হবে মধ্যপ্রাচ্যে, এগুলো কি ঠিকঠাক তথ্য? নভেম্বরে আমেরিকার মিড টার্ম ইলেকশন, উনি যদি এই মুহূর্তে চুক্তি না করেন তাহলে তার জন্য বিপদ বেশি। আচ্ছা, আর চুক্তি করলেও বিপদ থেকে রক্ষা নেই। তার মানে আলটিমেটলি কনক্লুশন আসে যে তিনি বিপদে, চুক্তি করলেও না করলেও। চুক্তি করলে হয়তো বা একটু কম বিপদ, বাট সেই চুক্তি আবার আমেরিকার জনগণের কাছে, বিশেষ করে কংগ্রেসের কাছে গ্রহণযোগ্য হওয়ার প্রশ্ন আছে। তো সেটা হওয়াটা কঠিন ব্যাপার। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে ডোনাল্ড ট্রাম্প যদি চুক্তি করে ফেলেন তাহলে এই চুক্তি আলটিমেটলি ইরানের পক্ষে যাবে, কোনো মতেই আমেরিকার পক্ষে যাবে না। যাওয়ার কোনো কারণ নেই। এই যে 14 দফা এমওইউ যেটা সই হয়েছে, যে 14 দফা আছে, এর একটা দফাও আমেরিকার পক্ষে না। তা আলটিমেটলি এই যুদ্ধে বিজয়ী ইরান, এটা সবাই কম বেশি বুঝে গেছে। হ্যাঁ, চুক্তিটা অন কাইন্ড অফ আত্মসমর্পণ মনে করছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এখন এই চুক্তি যদি করে তাহলে তার জন্য বিপদ। আবার এই চুক্তি যদি না করে যুদ্ধ কন্টিনিউ করে তাহলে আমেরিকার অর্থনীতি ধ্বংস হচ্ছে, আমেরিকার পলিটিক্সে প্রচণ্ড রকমের তার বাজের অবস্থা তৈরি হবে। এখনই তো সম্ভবত ডোনাল্ড ট্রাম্প না, সম্ভবত আমেরিকার ইতিহাসে এত বেশি কম জনপ্রিয়তা আর কারোর ছিল না কোনো প্রেসিডেন্টের এখন যা। তো এই সব জায়গায় থেকে প্রেসিডেন্টের জনপ্রিয়তা মানে রিপাবলিকান দলের প্রশ্ন। তো এই যে নভেম্বরে যে মিড টার্ম ইলেকশন, এই ইলেকশনে তো রিপাবলিকানরা বিজয়ী হতে পারবে না। যখন বিজয়ী হতে পারবে না, ডেমোক্র্যাট দল ক্ষমতায় চলে আসবে, কংগ্রেসের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যাবে। এখন তো খুব সামান্য ভোটের ব্যবধানে রিপাবলিকান দলের হাতে নিয়ন্ত্রণ। যখন ডেমোক্র্যাট দলের হাতে নিয়ন্ত্রণ চলে আসবে তখন ডেমোক্র্যাটরা তাদের সুবিধা মতো, প্রয়োজন মতো, ইচ্ছা মতো অনেক বিল কংগ্রেসের, সিনেট, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেটে পাশ করতে পারবে। নট অনলি দ্যাট, ইভেন ডোনাল্ড ট্রাম্পকে যদি ইমপিচ করতে চাই, ওই যে সেই এপস্টিন ফাইল বা এই যুদ্ধে তো মারাত্মক রকমের ক্ষতি করে দিয়েছে আমেরিকার। এই ক্ষতিটা অর্থনীতিতে যতটা, তার চেয়ে বড় ক্ষতি হয়েছে রাজনৈতিক এবং সামরিক ক্ষতি। সারা বিশ্বে আমেরিকার যে রাজনৈতিক এবং সামরিক প্রভাব ছিল, এই প্রভাব তো জিরো হয়ে গেছে। কারণ ইরানের কয় হাজার ডলারের ড্রোনের সামনে তার মিলিয়ন মিলিয়ন ডলারের বিমান ক্ষেপণাস্ত্র টিকতে পারেনি। এটা ফ্যাক্ট, এটা আমার বানানোর কথা না। তো এই যে তাদের সামরিক সরঞ্জাম, তাদের অস্ত্র, তাদের অস্ত্রের বাজার, এগুলো সব মার খেয়ে গেছে। তো একেবারেই বাস্তব, মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সমস্ত ঘাঁটি ইরান ধ্বংস করেছে, প্রথমে একটু এসেছে, প্রথমে কিছুই হয়নি, পরে একটু এসেছে, পরে গোয়েন্দা সংস্থার বরাদ দিয়ে CNN বলল যে ক্ষতির মাত্রা বেশ বড়। এরপরে সেদিন এসেছে যে ক্ষতি এত বেশি যে সেটা বলা মুশকিল। এরপরে আরও কাহিনী আসবে, এই আসল সত্য আরও পরে আসবে। এখানে যদি একটু থামে, মানে দেখুন, তেলের দাম বাড়লো, যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষতি হলো, তাদের যে যুদ্ধ অস্ত্র নিয়ে তারা এত গর্ব করছিল, এর একটা বড় বাজার ছিল এবং সেই বাজার নিয়ে তারা বিপণন প্রক্রিয়াও সম্পন্ন করত। দিন শেষে কম দামি অস্ত্র ইরানের, তাদের কাছে তাদের নাজেহাল হতে হলো। তার মানে সব দিক থেকে আসলে যুক্তরাষ্ট্র তো হারলো, অনেক দিক থেকে ক্ষতি হলো। ইসরায়েলের ভেতরে কি চলছে সেটা আমরা জানি না, তবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতি তাদেরও হয়েছে। ইরানে তো বড় বড় নেতাদেরকেও হত্যা করা হলো। লাভটা কি হলো আসলে যুদ্ধে? আলটিমেটলি কাদের লাভ হলো যুদ্ধে? আসলে আপনি যদি আক্ষরিক করতে লাভ মানে যা বোঝায়, এই বাংলা মানে একটা মোটিভ নিয়ে তো যুদ্ধ করে, সেই মোটিভটা কার? না, এই মোটিভ তো আমেরিকা ইসরায়েলের ছিল। সরকার পরিবর্তন করবে ইরানে, সরকার পরিবর্তন করার পরে ইরানে যখন তারা তাদের মতো করে একটা পুতুল সরকার বসাবে, তখন মধ্যপ্রাচ্যে আর তাদেরকে কেউ চ্যালেঞ্জ করার মতো, তাদের এগেনস্টে কথা বলার মতো কোনো শক্তি থাকবে না। এবং ইরানের যত অর্থ সম্পদ, খনিজ সম্পদ, আদার সমস্ত সবকিছু তারা লুটে বুটে খাবে এবং সমস্ত সবকিছু কন্ট্রোল করবে। এবং ডোনাল্ড ট্রাম্প যে নেটো সদস্য দেশগুলোকে বা ইউরোপীয় দেশগুলোকে বা কানাডা, পশ্চিমা মিত্র যারা, তাদের কাউকে না বলে একা একা ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ কেন করেছে? তার একটা বড় লোভ ছিল যে এই যুদ্ধ আমরা করব, ইসরায়েলকে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করে দেবো, আর মধ্যপ্রাচ্যের সম্পদ তো এখন ম্যাক্সিমাম আমরা নিয়ন্ত্রণ করি, ইরানের সম্পদটার নিয়ন্ত্রণ আমরা করবো, পুরোটা একা আমাদের থাকবে, এখানে কাউকে ভাগ দেওয়া লাগবে না। ব্রিটিশ, জার্মান, ফ্রান্স বা আদার কাউকেই বলেনি। কিন্তু মূল পেছনে যে আমার যে পর্যবেক্ষণ,
সেই পর্যবেক্ষণে এইটা আসে যে সে একা খেতে চেয়েছে, কাউকে এসে বলেনি। যখন কাউকে বলেনি, ভেতর ভেতর তারা গোসা হয়েছে না, তারা রাগ করেছে যে আমাদের না বলে তুমি একা একা করো যুদ্ধ করো, আমরা যাব না, ব্যাস। কেমন তখন কাদা ছোড়াছুড়ি, যুদ্ধের ভেতরে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে মার্কিন প্রেসিডেন্টের কাদা ছোড়াছুড়ি, নোংরা কথাবার্তা বলা বলি হয়েছে, আপনি জানেন। তো এই যে, তো তাদের মোটিভ ছিল অনেকগুলো। ইরানের সরকারি পরিবর্তন, গ্রেটার ইসরায়েল পরিবর্তন করা, নিউ মিডল ইস্ট প্ল্যান বাস্তবায়ন করা, তারপরে পারমাণবিক বোমার কাজটা থামানো। না, পারমাণবিক বোমা তো তাদের হেডেক না ভাই। আচ্ছা, এটা নিয়ে তো অনেক ধরনের বিভ্রান্তি তাহলে আছে। এই জায়গায় আমি আমার ইউরেনিয়াম কার্যক্রম চালানো যাবে না। ইরানে যদি আজকে সরকার পরিবর্তন হয়ে যায় এবং সেই সরকারটা যদি মার্কিন এবং ইসরায়েল নিয়ন্ত্রিত সরকার হয়, তাইলে ওখানে ওদের হাতে পরমাণু কর্মসূচি না, ওদের হাতে পরমাণু বোমা থাকলেও কোনো সমস্যা না। কারণ কি, ওই সরকারের কন্ট্রোল, ওই পরমাণু বোমার কন্ট্রোল তো আমেরিকার হাতে থাকবে। যখন বিপ্লবের আগে ইরান পরমাণু কর্মসূচি শুরু করেছিল, তখন তো এই আমেরিকা সেই কর্মসূচি দিয়েছিল, তাদেরকে প্রযুক্তি দিচ্ছিল, সব কিছু তো তারাই দিচ্ছিল। যখনই বিপ্লব হয়ে গেল 1969 সালের 11ই ফেব্রুয়ারি, তখনই পরমাণু কর্মসূচি নাজায়েজ হয়ে গেল। এখন যে সিচুয়েশন, তাতে তো চেষ্টা করে পুতুল সরকার বসানো গেল না, এবং তারা বুঝতেও পায়নি যে এতটা মানে বুক চিতিয়ে লড়াই করবে ইরান। তো যেহেতু করা গেল না, তখনই তো প্রশ্নটা আসে যে ইরান কি তাদের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে পারবে, করতে পারবে? ওয়াই নট? শত চেষ্টা প্রচেষ্টার ভেতর দিয়েও তো ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে পারেনি। তারা যখন 2015 সালে চুক্তি সই করে ইরানকে পরমাণু কর্মসূচিতে একটা বাইন্ডিংস দিল যে এই করতে পারবে, এর বাইরে যেতে পারবে না। ডোনাল্ড ট্রাম্পের মনে হলো কি যে এই চুক্তি মানা যাবে না। ওই মনে হওয়াটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের না, ওই মনে হওয়াটা ওই আইপ্যাকের, ওই ইসরায়েলি লবির, ইসরায়েলের। কেমন? তো তাদের মনে যখন হয়েছে, তাদের প্রেসিডেন্ট তো ডোনাল্ড ট্রাম্প, অতএব তারা বলছে যে আমাদের এই প্রত্যাশা, তুমি এটা করো। তো বলছে কি করতে হবে সেটা বলো, ব্যাস। যা যা বলেছে তাই তাই করেছে। কাসেম সোলাইমানিকে হত্যা করা, চুক্তি ছিঁড়ে ফেলা, এর যে বেটার চুক্তি করবে, ইরানের উপরে একদম মানে সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল নিল, জিরো অয়েল বিক্রি করতে পারবে, অর্থাৎ ইরান কোনো তেলই বিক্রি করতে পারবে না, এইগুলো তো নিয়েছিল। কিন্তু আমি বলি যে এখানেই মজাটা, আমেরিকা যদি ডালে ডালে থাকে তো ইরান থাকে পাতায় পাতায়। আমি দেখেছি আজ 47 বছর ধরে তো তাকে, ইরানকে নিষেধাজ্ঞার কবলে ফেলে রেখেছে, রাইট? আরও অর্থাৎ ইরানকে যা করা দরকার তা সবই করেছে তাদের প্রয়োজনে। কিন্তু ফাইনালি কি দাঁড়িয়েছে, ইরান অর্থনৈতিকভাবে মারা যায়নি, ইরানের অগ্রগতি থেমে যায়নি। আপনি কি মনে করেন যে ইরানের এই শুধু ক্ষেপণাস্ত্র আর সামরিক অস্ত্র আর পরমাণু কর্মসূচি পরিচালনা করেছে? এত ছোট কিছু দিয়ে আসলে এত বড় সভ্যতা এতদিন টিকে থাকা সম্ভব না। সেক্ষেত্রে তারা কি করেছে? এই তো গত সপ্তাহখানেক বা 10 দিন আগে অস্ট্রেলিয়া থেকে একটা প্রতিবেদন বের হয়েছে। সেই প্রতিবেদনে বলা হচ্ছে যে বিশ্বে উন্নত বিমানের ইঞ্জিন এবং হাইপারসনিক প্রযুক্তি গবেষণার ক্ষেত্রে বিশ্বে ইরান 4 নম্বরে গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে। গবেষণাপত্র প্রকাশ মানে ওই বিমান তৈরি করা না, বাট ওই গবেষণাপত্র প্রকাশ করা মানেই হচ্ছে ওই দিকে যাওয়া। কারণ কেমন, তার গবেষণা কর্মসূচি আছে। তাহলে ইরানকে আপনি কি আটকাতে পেরেছেন? পারেননি। শুধু তাই না, আমি যদি আমার একদম বাস্তব অভিজ্ঞতার কথা বলি একটা, আমি 2001 সালে প্রথম ইরানে যাই, তারপরে 2003 সালে বাংলাদেশে চলে আসি 2 বছর কাজ করে। এরপরে 2010 সালে আমি আবার গেলাম, চ্যানেল 1-এর আমি নিউজ এডিটর ছিলাম, চ্যানেল 1 বন্ধ হয়ে গেলে আমি আবার সেকেন্ড টাইম ইরানে গেলাম। বিলিভ মি, আমি 2001 থেকে 2003 সাল পর্যন্ত ইরানের যে সমস্ত গাড়ি, অনেকটা খুব গরিবী গাড়ি, মানে তখন একটা বিপ্লব উত্তর দেশ, গাড়িটার নাম ছিল পেইকান, খুবই সস্তা এবং একদম সাধারণ মানুষের চলাফেরার জন্য গাড়ি, এবং ওই গাড়ির সংখ্যাই বেশি ছিল। কেমন, এই পেইকান গাড়ি আমি দেখে এসেছি। অথচ আমাদের দেশে কিন্তু যে সমস্ত গাড়ি আমরা আমদানি করি তা তো বেশ ভালো গাড়ি, মানে তার ক্লাস আছে। ইরানের গাড়ির ক্লাস ছিল না। বাট 2010-এ যখন গেলাম, তখন গিয়ে আমি একেবারেই অবাক হয়ে গেলাম। শুধু তার এই গাড়ির প্রযুক্তি না, তার ইরানের রাস্তায় তো বিভিন্ন রকমের গাড়ি চলেই, এবং ইরান বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানির সাথে যৌথভাবে এগুলো তৈরি করছে।
তারা আপনি এর ভিতরে ইরান বিমান বানাচ্ছে। আমরা কয়জনই বা জানি যে ইরান 5ম প্রজন্মের যুদ্ধ বিমান বানিয়েছে এবং এটা ঘোষণা দিয়েছে, দেখিয়েছে কেমন। এবং এই যে কুয়েতে যে বিমান হামলা চালিয়েছে ইরান, সেখানে আমরা কি দেখেছি? বিরাট রকমের বড় রকমের ক্ষয়ক্ষতির গল্প এসেছে। তো এটা তো আর আমার গল্পর না, ব্যাপার না, পশ্চিমা মিডিয়াতেই এসেছে, গ্লোবাল লেন্স সবাই দেখেছে, সবাই দেখেছে কেমন। আপনি চিন্তা করেন, আমেরিকা এবং ইসরায়েল সারা পৃথিবীতে বিমান শক্তিতে নাম্বার 1 এইভাবেই ধরা হয়। সেই বিমান শক্তিকে তাদের চোখের উপর দিয়ে কুয়েতের ক্যাম্প বুয়েরিং একেবারে তছনছ করে দিয়েছে ইরানের বিমান বাহিনী। 3জন পাইলট এবং তাদের সাথে কো পাইলট বা ক্রু ছিল, তারা এই অভিযানটা চালালো। কিভাবে সম্ভব হলো? ওই বুদ্ধিটা, ওই টেকনিকটাও তো জানতে হয়, চর্চা করতে, এবং তার জন্য বেশ কিছু জিনিস প্রয়োজন হয়। কিভাবে সম্ভব? ফলে আমেরিকা আসলে যা চেয়েছে ইরানকে চেপে রেখে সেই জায়গায় যেতে পারেনি। আর যেতে না পারার কারণে ইরানের সাথে যখন যুদ্ধ করতে গেছে, তখন গিয়ে দেখে যে এত শক্ত জিনিস। সে প্রথমে খুবই নরম একটা, ধরেন ফালুদার মতো নরম জিনিস মনে করেছিল, বা আইসক্রিমের মতো খুব নরম জিনিস মনে করেছিল, কিন্তু কামড় দিয়ে দেখে যে একটা শক্ত গরুর হাড্ডি। দাঁত ভেঙেছে ডোনাল্ড ট্রাম্পের। তারপরেও নেতানিয়াহু ছাড়বে না, যে না, এই যুদ্ধ করতেই হবে। ডোনাল্ড ট্রাম্প একবার বিপদে পড়ে, আরে এই যুদ্ধ করা এতে হচ্ছে না, তো এতে হবে না, আরও ক্ষতি হবে তো। কিন্তু নেতানিয়াহুর কথা যে একটাই, নেতানিয়াহুর বিপদ আছে এখানে। সে যদি এই যুদ্ধ যদি বন্ধ হয়ে যায়, তাহলে নেতানিয়াহু এবং ইসরায়েল একা হয়ে যাবে। এবং সেই কিন্তু অনেক বেশি হত্যাকাণ্ড ইরানের ভেতরে, ইসরায়েলের রাগ ক্ষোভটাই বেশি, কেমন আমেরিকার চেয়েও রাগ ক্ষোভটা বেশি ইসরায়েলের। এর অনেকগুলো কারণ আছে। তো এই যে রাগ ক্ষোভের কারণে তারা চায় যে ইরান নামক কোনো দেশ পৃথিবীতে থাকবেই না, এটা নেতানিয়াহুর কিন্তু টার্গেটে। এবং গত 30 বছর ধরে এই ভদ্রলোক ক্ষমতায় এবং এই কাজই করে যাচ্ছে। এবং আপনি খেয়াল করে দেখেন, গত 2-3 বছরের ভেতরে হামাসের টপ কমান্ডার, যত বড় বড় নেতা, সব নেতাকে হত্যা করেছে। হিজবুল্লাহর টপ নেতাদেরকে হত্যা করেছে। ইয়েমেনের হুতি যোদ্ধা যারা, তাদের এই হুতি সরকার যেটা, তাদের 35-36 জন মেম্বার অফ পার্লামেন্ট এবং মন্ত্রীকে হত্যা করেছে অ্যাট এ টাইম। আর ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে আইআরজিসি, তারপরে সামরিক বাহিনী, নৌবাহিনী, এর সমস্ত টপ কমান্ডার, গুরুত্বপূর্ণ বড় বড় কর্মকর্তা সব শেষ করে ফেলেছে। এই জায়গা থেকে দেখলেই বোঝা যায় যে আসলে তারা কি চায়। তারা চায় ইরান নামক কোনো কিছু থাকবে না, আর যদি থাকেও তাহলে এই রকম করে থাকবে, আমাদের কথায় উঠবে বসবে, তাদের কথায় নয়, কেমন। এইরকম একটা প্রেক্ষাপট থেকে যখন ইরানের সাথে যুদ্ধ করছে, এবং ডোনাল্ড ট্রাম্প যখন এরকম ক্ষতির মুখে পড়েছে, এবং রাজনৈতিকভাবে তো আমেরিকায় সে মারাত্মক সংকটের ভিতরে পড়েছে, একদম এই পরিস্থিতিতে নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করতে চান না। এটা মোটামুটিভাবে এটা একরকম বাস্তব, এবং যার কারণে উনি কিন্তু উঠে পড়ে লেগেছিলেন। কিন্তু উনার চাওয়াই তো শেষ কথা না। যখন ওই অনেকটা এরকম, যখন কিছু মানুষের মাথায় বিগার ওঠে, আপনি কথাটা বুঝতে পেরেছেন তো, তারা কিন্তু আবল তাবল বকতে থাকে, এবং কখনো কখনো তাদের কিন্তু আবার সেন্স ফিরে আসে, তখন কিন্তু তারা আবার ঠিক মতো বলতে পারে। এই কখনো আবল তাবল, কখনো ঠিক, কিন্তু আসলে যে তার অবস্থান কোনটা এটা বোঝা মুশকিল। এইরকম একটা অবস্থায় ট্রাম্পের কথা, ডোনাল্ড ট্রাম্পের অবস্থাটা এইরকম হয়েছে ইসরায়েলের চাপের কারণে, বাইপোলার ডিসঅর্ডার। হ্যাঁ, যার কারণে উনি যুদ্ধ বন্ধ করতে চান, একথা খুবই সত্যি। কিন্তু যখনই যুদ্ধ বন্ধ করে 1-2 দিন রেস্ট করতে চান, 1-2 ঘন্টা রেস্ট নেন, তখন ওই পাশ থেকে আইপ্যাক এবং নেতানিয়াহু চাপাচাপি করেন। তখন আবার তাকে ওই সেই দম ফিরে আনতে হয় যে না, আমাকে যুদ্ধই করতে হবে। আপনার কি মনে হয় ট্রাম্প না থেকে যদি তার প্রতিপক্ষ কেউ থাকতো, মানে ট্রাম্পের জায়গায় যদি ডেমোক্রেট থেকে কেউ একজন থাকতো, এই যুদ্ধটা হতো? ডেমোক্র্যাটদের সময় আসলে আমরা দেখেছি, শুধু ডেমোক্র্যাট না, রিপাবলিকানরাও কেউ যুদ্ধ করেনি। গত 47 বছরের ইতিহাস তো একদম কম না, অনেক লম্বা সময়। এই 47 বছরের ভেতরে আমেরিকার কোনো প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়নি। তারা প্রত্যেকটা লোক জানতো
যে ইরানের সাথে যুদ্ধ করতে গেলে একটা বিপর্যয়ে পড়ে যাব। কিন্তু ডোনাল্ড ট্রাম্প দুই কারণে আমার মূলত আরও অনেকগুলো শাখা প্রশাখা থাকতে পারে কারণের, মূলত দুই কারণে যুদ্ধ করেছে। একটা হচ্ছে যে ওই যে এপিস্টিন ফাইল, এটা কিন্তু সাধারণভাবে দেখার কোনো সুযোগ নেই, এটা কিন্তু মারাত্মক ব্যাপার। এই মারাত্মক বিষয়টা তার সামনে রয়েছে। ইসরায়েল যখনই বলে যে আমাদের কথা মতো না চললে, আমাদের কথা না শুনলে এই এপিস্টিন ফাইল কিন্তু ডিসক্লোজ করে দেব, তখন ডোনাল্ড ট্রাম্পের আর উপায় থাকে না, বলে কি করতে হবে করে সেটা। মানে ব্ল্যাকমেল করা হয়েছে হ্যাঁ, তাকে। অবশ্যই। এবং এটাই তো আইপ্যাকের বা ইসরায়েলি লবি, যেটা তাদের কাজই তো এটা। দ্বিতীয় কারণ যেটা সেটা হচ্ছে যে তিনি অরিজিনালি চান এই যুদ্ধটা থামাতে, কারণ ক্ষয়ক্ষতির মাত্রাটা তিনি দেখছেন। কিন্তু এমন প্যাচে পড়েছেন, ওই যে শাকের করাত, আপনি সামনে গেলেও কাটছে, পিছনে গেলেও কাটছে। চুক্তি যদি, আমি আগেই বলেছি, চুক্তি যদি করে তাহলে এক বিপদ, ইরান জিতে যায়। আর চুক্তি যদি না করে তাহলে তার রাজনীতি মার খেয়ে যায়, তার দেশে কোনো অবস্থান থাকবে না। সামনে মিড টার্ম ইলেকশনে ডেমোক্র্যাটরা চলে আসবে, নিয়ন্ত্রণ নেবে কংগ্রেসের, ইভেন দেন ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্ট হতে পারে তাকে। আচ্ছা, তার মানে বোঝা গেল এই চুক্তিটা হলে ডোনাল্ড ট্রাম্পের হয়তো মন্দের ভালো কিছু একটা হতে পারে, কিন্তু নেতানিয়াহুর আমছালা দুটোই যাবে আর কি। যেহেতু সে বড় ধরনের গান পয়েন্টে আছেন, খোদ নিজের রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষের কাছেও বোধহয় তার গ্রহণযোগ্যতা ওই রকম নেই, যেটা আসলে না, মারাত্মক। এবং 92%, এই যে রিসেন্ট একটা জনমত জরিপে ইসরায়েলের ভেতরে জনমত জরিপ করা হয়েছে, তাতে বলা হয়েছে যে 92% লোক মনে করে এই যুদ্ধে ইসরায়েল না, ইরান জিতেছে। আচ্ছা আচ্ছা, তার মানে কি? আপনি জিততে পারেননি, তার মানে আপনি ব্যর্থ। তো এই কথার পিঠে তো ওই কথা, আপনি জিততে পারেননি মানে আপনি ব্যর্থ। আর আপনি যদি ব্যর্থ হন তাহলে আপনাকে ভোট দেবো কেন? এই কথা তো ইসরায়েলের ভোটারদের। আচ্ছা, একটা বিষয় একটু জানার চেষ্টা করি। ইরান নিয়ে তো অনেক অনেক মিথ আছে, শুনি, এবং সেটা কিছু কিছু সময় বিশ্বাসযোগ্য মনে হয়, কিছু কিছু সময় সংশয় হয়। তখন আপনারা যারা ওখানে থেকেছেন জানেন, তাদের কাছে জেনে নিলে ক্লিয়ার হয়। যেমন অনেকে বলেন যে ইরানের বা তেহরানের কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যখন আপনি গল্প করবেন রোড সাইডে, বলা হয় তার পায়ের নিচে অস্ত্রের কারখানা, অস্ত্রের মজুদ থাকে, অস্ত্রের গবেষণা চলে। বিষয়টা কি মিথ? না, খুব একটা মিথ নাই এই অর্থে। মানে এটা তো একদম একদম টু দ্য পয়েন্টে অ্যাকুরেট হবে না যে আপনার পায়ের নিচেই অস্ত্রের কারখানা, এমন তো না। ব্যাপারটা বৃহত্তর পরিসর বুঝাতে এই কথাটা বলা হয় যে মাটির নিচে এত বেশি তাদের গবেষণা, এত বেশি কারখানা, অস্ত্রের কারখানা, সামরিক কারখানা ইত্যাদি ইত্যাদি। কথাটা তো ঠিক এই অর্থে। আপনি দেখেন যে যুদ্ধের প্রথম বা দ্বিতীয় দিনেই ডোনাল্ড ট্রাম্প বলল কি, ইরানের বিমান বাহিনী নেই, ইরানের নৌবাহিনী নেই, ইরানের সামরিক বাহিনী নেই, ইরানের যে লঞ্চার, মিসাইল লঞ্চার, এগুলো শেষ, পরমাণু কর্মসূচি যে সমস্ত ছিল সব ধ্বংস করে দেওয়া হয়েছে, কিচ্ছু নেই। একদম সবাই জানে, আপনি আমরা এই পশ্চিমা গণমাধ্যমে এসেছিল এই খবরগুলো। এই যে বলার পরে আমরা কি দেখলাম? ডোনাল্ড ট্রাম্প, পশ্চিমা গণমাধ্যম, পশ্চিমা সমর বিশেষজ্ঞরা, পশ্চিমা বিশ্লেষকরা, পশ্চিমা রাজনীতিবিদরা, পশ্চিমা কূটনীতিকরা এবং ইসরায়েলিরা কে কি বলছে না বলছে, এই কথায় কান দেওয়ার জন্য কোনো সময় নেই ইরানের। তারা কি করছে? তাদের সামনে তখন যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য নিয়ে সামনে আগাচ্ছে। লক্ষ্যটা কি? যে এই যুদ্ধ আমেরিকা এবং ইসরায়েল শুরু করেছে, এই যুদ্ধের একটা রেজাল্ট আনতে হবে। আমাদের সর্বোচ্চ নেতা মারা গেছে, তা কি হয়েছে? আমাদের টপ কমান্ডাররা মারা গেছে, তা কি হয়েছে? আমাদের আরও তো কমান্ডার আছে, আমাদের অস্ত্রের সবই তো রয়েছে। এই যে যুদ্ধের প্রথম দিন দ্বিতীয় দিনে গিয়েই ইরানের একদম কিছু নেই বলে যেখানে ঘোষণা দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প, পরে দেখা যায় যে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে গিয়েও সমানে একেবারে আগের চেয়ে বরং কখনো একটু বেশি তারা যুদ্ধ করছে, ক্ষেপণাস্ত্র মারছে, ঝাঁকে ঝাঁকে ড্রোন মারছে ইত্যাদি ইত্যাদি। এবং ক্ষয়ক্ষতির মাত্রা ততক্ষণে অনেক বেশি হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে কোনো ঘাঁটি আর ব্যবহারের উপযোগী ছিল না মার্কিনীদের। কেমন? তো সেই জায়গায় এইগুলো কিভাবে সম্ভব হয়েছে? ইরানের খুব কম ঘাঁটি, সামরিক ঘাঁটি বা অস্ত্রের কারখানা, এগুলো খুব কমই উপরে আছে, কারণ তারা জানে যে আমাদের উপরে হামলা চালাবে বিমান হামলা এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা।
এই বিমান হামলা, ব্যালিস্টিক মিসাইল হামলা, ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালাবে, এইগুলোর সামনে আমাদের সারফেসের এই কারখানাগুলো এগুলো ধরে রাখা, টিকিয়ে রাখা কঠিন হবে। তার চেয়ে সেফ প্লেসে চলে যায়। সেফ প্লেসটা কি? মাটির নিচেই। ফ্যাক্ট হচ্ছে, আপনি খুব সহজ করে বলছি মাটির নিচেই। ইরানে তো মাটি নেই, তেহরানে মাটি নেই, খুব কম জায়গায় মাটি আছে, সব পাথর, এবং সেগুলো খুব শক্ত, সেগুলো ধ্বংস করা খুব সহজ কথা না। এবং আমার নিজের একটা চ্যানেল আছে, টক উইথ সিরাজ, এই চ্যানেলে আমি একটা এপিসোড করেছিলাম যে ইরান, আমেরিকা যদি ডালে ডালে থাকে তো ইরান থাকে পাতায় পাতায়। সেই এপিসোডটার নাম হচ্ছে যে ইরানের কৌশলগত অবস্থানই ইরানের জন্য বড় ঢাল। ইরানের যে আলবোর্জ পর্বতমালা আছে, জাগ্রস পর্বতমালা আছে, আমরা ভূগোলে পড়েছি, কত বড় বড় বিখ্যাত পর্বতমালা এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, এবং এ সমস্ত পর্বতমালার উচ্চতা কিন্তু অনেক। এত গভীরে গিয়ে আপনার মার্কিন বাংকার বাস্টার বোমা দিয়ে কিছু করা যাবে না। এবং এই পাহাড় এতটা দুর্গম, আমি কখনো কখনো পাহাড়ে বেড়াতে গেছি, গিয়ে দেখেছি যে এতটা দুর্গম, সেখানে কোথায় কোন ফাঁকে, কোন প্যাচে, কোন টানেলের ভিতর দিয়ে কোথায় কি নিয়ে গেছে, নোবডি নোজ, কেউ জানেই না, বুঝতেই পারবে না। ফলে বোমাটা মারবে কোথায়? পরমাণু কেন্দ্র কোনোদিন আমেরিকা, ইসরায়েল ধ্বংস করতে পারবে না ইরানের, শুধু এই কারণে যে কোন পাহাড়ের কোন আড়ালে, কোন মাটি, মানে গর্তের ভেতরে, কোন টানেল দিয়ে কোথায় নিয়ে, কোন প্যাচে, কোন টানে, কোনভাবে ইরানের রক্ষা কবচ হচ্ছে আসলে এই বড় বড় পাহাড়, বড় বড় পাহাড়, এই যে সাগর, এই যে হরমুজ প্রণালী, পারস্য উপসাগরের পুরোটা আপনার উত্তর পাড়, পুরো উত্তর পাড়টা ইরানের একা। আর পশ্চিমের কোণা থেকে শুরু করে আপনার দক্ষিণ পূর্ব পুরো লম্বা যেটা, এইটা হচ্ছে আপনার কুয়েত, ইরাক, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান, ৬-৭টা দেশের। আর একা পুরো উত্তর পাড় পারস্য উপসাগরের ইরানের। এটা বিরাট তার জন্য একটা বেনিফিট। এবং এই সমস্ত দেশগুলোর সঙ্গে যদি ইরান তার বিজনেসটাকে জারি রাখে, তাদের রেখেছে তো, আর্থিক সংকট রেখেছে। এবং আমি আপনার আর একটা গল্প বলি, আর একটা কথা বলি। এই যে কাস্পিয়ান সাগর, যেটা আপনার ইরানের দক্ষিণে পারস্য উপসাগর, আর উত্তরে তো কাস্পিয়ান সাগর, এবং এই কাস্পিয়ান সাগরের একদম জাস্ট দক্ষিণে ইরান, উত্তরে রাশিয়া। এবং রাশিয়ার সাথে কি রকমের ঘনিষ্ঠ সম্পর্ক ইরানের, আমরা ভৌগোলিকভাবেই তাদের সুসম্পর্ক। এই যে সুসম্পর্ক রয়েছে এই কাস্পিয়ান সাগরে, আর কারোর কোনো যাওয়ার কোনো উপায় নেই। ফলে এই কাস্পিয়ান সাগর দিয়ে রাশিয়া থেকে ইরান কি আনছে আর রাশিয়াকে কি দিচ্ছে ইরান, নোবডি নোজ, কেউ জানে না, কেউ দেখতেও পারবে না, কোনো খবরদারি নেই এখানে। ফলে এই যে কাস্পিয়ান সাগর, আপনি ভাবেন যে রাশিয়ার মতো একটা শক্তি, অনেকেই বলে রাশিয়ার কি শক্তি, নো, রাশিয়া এখনও সেই শক্তি আছে। এবং প্রেসিডেন্ট পুতিনের আমলে, প্রেসিডেন্ট পুতিনের ক্ষমতা গ্রহণের পর থেকে, তিনি যেহেতু কেজিবির প্রধান ছিলেন, তিনি জানেন রাশিয়ার বিরুদ্ধে কে কি করেছে আর রাশিয়াকে এখন কি করতে হবে। এই কেজিবির প্রধান হিসেবে পুতিন জানেন, এবং তিনি সেই মিশন নিয়ে, আপনি দেখেন কত বছর ধরে ক্ষমতায়, কখনো প্রধানমন্ত্রী, কখনো প্রেসিডেন্ট, নানান রকমের কায়দা কানুন করে তিনি একটা মিশন সম্পন্ন করতে চান। এখানে পুতিন কোনো মতেই ক্ষমতার চর্চা করছে না। পশ্চিমারা এটা অপপ্রচার চালায় যে একটা অটোক্র্যাট, স্বৈরাচার ক্ষমতা ধরে রাখতে চায়। নো, পুতিনের ক্ষমতা ধরে রাখার কোনো প্রয়োজন নেই। পুতিন রাশিয়ায় কতটুকু জনপ্রিয় সেটা আপনি রাশিয়ায় গেলেই বুঝতে পারবেন একদম। তো এই পুতিন তার মিশন অ্যাকমপ্লিশ করতে চাই, এবং সেই মিশন অ্যাকমপ্লিশ করার ধাপে রয়েছে। একটু ক্লিয়ার করবেন পুতিনের মিশনটা কি? মিশনটা সোজা কথা, তিনি যেহেতু কেজিবির প্রধান ছিলেন, রাশিয়াকে, সোভিয়েত ইউনিয়নকে কিভাবে ভেঙেছে পাশ্চাত্য, এবং তার নেতা অবশ্যই আমেরিকা, তিনি একেবারে সবচেয়ে কাছ থেকে দেখেছেন। ফলে ওই বিষয়গুলো তার মাথায় আছে, এবং তিনি সেই জায়গা থেকে রাশিয়াকে উত্তরণ ঘটাবেন, মেবি তার একটা প্রতিশোধ তিনি নেবেন। কেমন? তো সেই জায়গা থেকে এখানে সবচেয়ে এখন একাডেমিক্যালি তিনি কি করতে চান, একাডেমিক্যালি যদি বলতে চাই আমরা, তাহলে এই কথা বলতে হবে যে বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন এনে দেবেন, আনার চেষ্টা করছেন। এবং সেই কাজে আমি সবসময় বলি, চীন, রাশিয়া এবং ইরান, এই ত্রিমুখী একটা বলয় আছে। একটা বিন্দু ইরান, একটা বিন্দু চীন, একটা বিন্দু রাশিয়া, এর কাউকে বাদ দিয়ে আপনার হবে না। এরা এতটাই এখন
ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তারা মিশন অ্যাকমপ্লিশ করতে চান এবং সেই মিশনটা হচ্ছে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা থেকে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় উত্তরণ ঘটানো তার মানে এবং ইরান যুদ্ধের ভেতর দিয়ে সেই কাজে নিউ নিউ ওয়ার্ল্ড অর্ডারের যে পিরামিডটা আমরা দেখতে পাই, সেই পিরামিডটা চেঞ্জ হয়ে যাবে। পিরামিডের 3টা পয়েন্টে ইরান, রাশিয়া এবং চীন। ওকে, আমি এটা নিয়ে পরবর্তীতে কোনো একটা আয়োজনে আলাপটা দীর্ঘ করব। একটা দেশের জনগণ কখন তার সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে? যখন দ্রব্যমূল্যের দামটা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। কারণ সাধারণ মানুষ আসলে জিডিপি নিয়ে মাথা ঘামায় না, তারা বাজারে গিয়ে যেন সস্তায় পণ্যটা কিনতে পারে, নিত্য পণ্যের। আমরা কিছুদিন আগে রয়টার্সের প্রতিবেদন দেখছিলাম, এফপির ফাইলেও আমরা দেখছিলাম যে রিপোর্টগুলো যায়, সেখানেও ইরানে নাকি প্রচুর দাম হয়ে গেছে নিত্য পণ্যের জিনিসের, গরুর মাংস থেকে শুরু করে নানা কিছু বিশাল অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে এবং বিক্রি টিক্রি হচ্ছে না। মার্কেটে দেখা যাচ্ছে দোকানদাররা বসে আছে, লোকজন নেই এবং তাদের মধ্যে একজন আতঙ্কও কাজ করছে যে সামনের দিনে আসলে কিভাবে চলবে। আপনি কি ফিল করেন কিনা যে ইরানের জনগণ আসলে এখনকার সিচুয়েশনে যারা দেশ চালাচ্ছে তাদের প্রতি অতটা আস্থাশীল? দেখেন, এই লোকগুলো, এই জনতা, এই জনগণ যদি আস্থাশীল না হতো তাহলে যুদ্ধ শুরুর পরেই, যেখানে যুদ্ধ শুরুর আগে একটু বিক্ষোভ টিক্ষোভ তো হচ্ছিল, এটা তো রিয়েলিটি, বাস্তবতা, তাই না? সেই বিক্ষোভ বাদ দিয়ে সবাই কি করলো? রাস্তায় নেমে আসলো এবং তাদের বক্তব্য কি? আরে আমার টপ লিডারকে মেরে ফেলেছে, এটা তো হতে পারে না, আমরা তো এটা চাইনি। আমরা চেয়েছি কি, যে আমাদের জীবনমানের উন্নয়ন হোক, এখানে যদি কেউ পাশে থেকে সাহায্য করে তার ওকে, বাট তোমরা তো আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিবে, তা তো হবে না। এবং প্রথম দিনই মিনাব স্কুলে যখন, এই যে গার্লস স্কুলটাতে যে হামলা চালালো আমেরিকা, এবং এটা প্রুফড, তো এই মিনাব স্কুলে হামলা চালিয়ে মূলত ইরানি নাগরিকদেরকে মেসেজ দিতে চেয়েছিল যে ইরানি জনগণ ক্ষেপে যাবে ইরানের সরকারের উপরে, সর্বোচ্চ নেতার উপরে, তাদের যে বিভিন্ন সংস্থা আছে সেগুলোর উপরে, এবং এই জনগণ প্রচণ্ড রকমের বিক্ষোভ মিছিল করে রাস্তায় নেমে আসবে, সরকারের পতন অটোমেটিক হয়ে যাবে, এই টার্গেট ছিল। কিন্তু যখন মিনাবি স্কুলে হামলা চালিয়েছে তখন জনতা সরকারের উপর খেপার পরিবর্তে আমেরিকা ইসরায়েলের উপরে খেপেছে, এই কারণে যে এটা কী করছো, আমার শিশুকে, আমার কোলের বাচ্চাকে তুই হত্যা করতে পারো না, এটা করলে কেন? আমার সরকার খারাপ কি ভালো সেটা পরের কথা, আমার সন্তানকে তুমি হত্যা করলে কেন? এ প্রশ্নের জবাব নেই, আমেরিকার কাছেও নেই, ইসরায়েলের কাছেও নেই, এবং বিশ্ব হতবাক হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প যদিও বাজিমাত করতে চেয়েছে, একা ইরান দখল করে দিয়ে সমস্ত সম্পদ সে একা কন্ট্রোলে রাখবে, ভেনিজুয়েলার মতো, এটা তার টার্গেট ছিল, বাট সেটা হয়নি। এবং পশ্চিমারা ওই বিষয়টা থাকলেও এই যে মানবতার যে সমস্ত বিষয় সেগুলো আমরা দেখেছি, পশ্চিমা তদন্তেই উঠে এসেছে যে মিনাব স্কুলে আমেরিকা হামলা চালিয়েছিল। এটা একেবারে জেনে বুঝে আড়াল করার কোনো সুযোগ নেই, কারণ যখন হামলা চলে তখন সবাই আসলে হামলার পরে যে আলামতগুলো দেখেছে সেগুলো নিয়ে ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই ধরনের ইনভেস্টিগেশন হয়েছে এবং তাতে এটা কেউ ডাউট নেই, এটা আসলে করেনি। তো আপনি যে প্রশ্ন করেছিলেন সেখানে আরেকটা জিনিস বলতে হবে যে জনগণ, এই যে দ্রব্যমূল্য, তারপরে জনগণের ভেতরে রোষ, খেতে পারছে না, কিনতে পারছে না, এই রিয়েলিটিটা একটু তুলে ধরা দরকার, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এইটা নিয়েই তো শুরু হয়েছিল যুদ্ধ। দেখেন, যেদিন ইরানে প্রচণ্ড, মানে ইরানে বিক্ষোভ যেদিন শুরু হলো, আসলে ইরান বিক্ষোভে, ইরানে যে কতটুকু বিক্ষোভ, আমি তো ওখানে ছিলাম, আমি দেখেছি, থাকি, পশ্চিমা গণমাধ্যমে বিপ্লব হয়ে যায়, কিন্তু তেহরানের রাস্তায় এই বিপ্লবীদের খুঁজেও পাওয়া যায় না। ব্যাপারটা এইটাই বাস্তব, আমি নিজে চোখে দেখেছি, আমি নিজে সাক্ষী। কেমন? তো যখন প্রথম দিন এই বিক্ষোভ টিক্ষোভ ছড়িয়ে পড়লো, ইন্টারন্যাশনাল মিডিয়াতে খবর আসা শুরু করলো, তখন ওই দিন খুব সকালে আমাকে কোনো একটা মিডিয়ার একজন সাংবাদিক আমাকে ফোন করেছে, বিকজ সে জানতো যে আমি ইরানে ছিলাম এবং ইরানি এই দ্রব্যমূল্য এই বিষয়টা নিয়ে আলোচনা করবে, যে গরুর গোশত রিয়ালে রিয়ালে দেখায়, ইরানের সরকারিভাবে রিয়াল, কিন্তু আসলে ওরা কাটা করে তোমান বলে। তো ধরুন 1000 রিয়াল হলে তুমান হবে 100 তুমান। আচ্ছা, 1 কোটি রিয়াল হলে তুমান হবে 10 লাখ, একটা জিরো বাদ যাবে। তো কোটিতে হিসাবটা দেখেছে, কারণ কোটির প্রশ্ন, সংখ্যাটা বড় লাগে। তো ওই সাংবাদিক আমাকে ফোন করে বলছে, সিরাজ ভাই, সকালে আপনাকে কষ্ট দিচ্ছি,
ইরানে গরু গোশতের দাম এত কোটি রিয়াল, 1 কেজি গোশতের দাম, তাতে কত হয় আমি খুব গুলো কিনারে করতে পারছি না। তাতে মোটামুটি এই এপি বাই এপি এদের যে খবর আছে বা রয়টার্স কোন একটা কথা বললো যে তার থেকে মোটামুটি 30,000 টাকা কেজি হয়, 1 কেজি গরু গোশতের দাম 30,000 টাকা হয়। এটা কি সত্য কিনা? তা আমি হাসলাম এবং তাকে বললাম যে না, এটা ঠিক না, এটা একদম গাঁজাখুরি আজগুবি কথাবার্তা। বললো যে এরা তো হিসাব দেখাচ্ছে। তাহলে তো আপনার হিসাবে ভুল আছে, আমি হিসাবটা করে দিই। তাকে আমি তখন ওই তুমানের কাতারে ফেলে বাংলা টাকায় কনভার্ট করলে কত হয় সেটা দেখলাম। তাতে দেখা যায় যে 840 টাকায় 1 কেজি গরুর গোশতের দাম। আচ্ছা, 840। এবং দিস ইজ ফ্যাক্ট। আমার ছেলে তো ওখানে ডাক্তারি পড়ে, সে তো একদম ছোট মানুষ না, 4th ইয়ার স্টুডেন্ট। আমি তাকে আবার পরে ফোন করে জিজ্ঞেস করলাম যে এই যে তোমাদের ইরানে গরুর গোশতের দাম এরকম বলা হচ্ছে, আসলে কত? এত তুমান বা এত রিয়াল বলছে, তার তুমি বলো তো দেখি কত বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত টাকা হয়। তখন ওরা তো নিত্যদিন ওখানেই জীবনযাপন করে, ফলে দাম জানা আছে, সে হিসাব করে বললো যে 840। আমি যেটা হিসাব করেছিলাম সেটাই ঠিক আছে। কেমন? কেন আমিও তো অনেকদিন ছিলাম, আমি তো জানি বুঝি। তো 840 টাকা, অথচ বলা হয়েছে কি যে কত কোটি রিয়াল 1 কেজি গরু গোশতের দাম। এই যে কোটির অঙ্কে যখন যায় তখনই তো আমি ভড়কে দেবো, রে বাবা সে কি কথা, খায় কি করে? এই গরু গোশত কি ওখানে বিক্রি হয়? কিন্তু বাংলাদেশের চেয়ে ইরানে গরু গোশতের দাম কম কার্যত। এবং এখানে আমি আর একটা তথ্য দিই, আমি যখন 2001 থেকে 2003 সাল পর্যন্ত ছিলাম, তখন আমার খুব পরিষ্কার মনে আছে, ইরানে বাংলাদেশি টাকায় 1200 টাকায় 1 কেজি গরু গোশত কিনতে হতো, লাগতো। আচ্ছা, 2001 সাল থেকে 2003 সাল এই টাইমে বাংলাদেশি টাকায় 1200 টাকা লাগতো 1 কেজি গরু গোশতের দাম, আর এখন সেটা 840, 850 টাকা বা 900 টাকা। তাইলে দাম কমেছে না বেড়েছে? প্রত্যেকটা মুদ্রার সাথে তো আন্তর্জাতিক একটা কানেকশন আছে মুদ্রার, তা সেই জায়গায় কনভার্ট করলে তো আপনার কমই হয়। হ্যাঁ, আপনার মুদ্রাস্ফীতি ঘটেছে, মূল্যস্ফীতি ঘটেছে, তার জন্য ইরানের জনগণকে আপনি কি এটা খেসারত দিতে হচ্ছে। এটা কি বলছেন ইরান যুদ্ধের পরবর্তী কথা? মানে না না, ইরান যুদ্ধের আগের গল্প এটা, এই কথা। ইরান যুদ্ধের সময়কালীন কথাটা জানতে একদম সময় যা নিয়ে শুরু সেই গল্প। মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি ঘটেছে, কিন্তু তাদের তো তেল বিক্রি আছে। যারা রপ্তানিমুখী কান্ট্রি, তাদের মুদ্রার ডাউনগ্রেড যদি করা হয়, মানে অবমূল্যায়ন করা হয়, তো লাভবান তো তারা হয়। যেটা নিয়ে চীনের সাথে আমেরিকার বছরের পর বছর, দশকের পর দশক, যুগের পর যুগ যুদ্ধ ছিল যে তুমি তোমার মুদ্রার যে মান তার চেয়ে কমিয়ে রাখো। ইরান সেই কমিয়ে রাখার কাজটাই করে, এবং কোনো মতেই আমেরিকায় এই জায়গায় ইরানকে ধসিয়ে দিতে পারেনি। ইরানের সাথে মনে রাখতে হবে যে 15টা দেশের স্থল এবং জল কানেকশন, সীমানা কানেকশন আছে। এবং এই যে সংযুক্ত আরব আমিরাতের সাথে ইরানের এত শত্রুতা, এবং ইসরায়েল আর আমেরিকার সাথে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে আরব বিশ্বের একটা মাত্র দেশ, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। অথচ এই সংযুক্ত আরব আমিরাতে ইরানের কি পরিমাণে ব্যবসা বাণিজ্য ছিল বা আছে জানেন? ইরানের রাজধানী তেহরান বা ইরানের বিভিন্ন শহর থেকে যে বাণিজ্য পরিচালিত হয়, সম্ভবত তার চেয়ে বেশি বাণিজ্য পরিচালিত হয় দুবাই থেকে। ইরানিরাই করে। আটকাবেন কিভাবে? ইরানের সাথে যে সমস্ত দেশ, আপনার ইরাক, কুয়েত, এই ইরান থেকে গ্যাস এবং তেল এই স্যাংশন ওইবার পাই। আমেরিকার স্যাংশন তারা মানে না, তারা বলে যে আমাদের এইটা না দিলে আমরা পারবো না, আমাদেরকে দিতে পারি। আমেরিকার সব সরকার ইরাককে স্যাংশন ওইবার দেয়। কেমন? তাতে দাঁড়ায় কি? ইরানের বেচা কিনা আছে, এবং তেল এই যে ধরেন যে $24 বিলিয়ন, এটা কি হাওয়া থেকে ইরান পাবে? এটা তো আপনার আমার কাছে পণ্য বিক্রি করেছে, সেই টাকা আটকে আছে। পণ্য না বিক্রি করে তো হয়নি। তো তেল বিক্রি করেছে চীনের কাছে, আপনার এমনকি রাশিয়াতেও পাঠিয়েছে তেল, ভারতের কাছে, পাকিস্তানের কাছে, বিভিন্ন দেশের কাছে। কার কাছে কি পাঠিয়েছে আপনি কয়টা জানেন? এখন যখন বলছে যে আমার বিদেশে আটকে থাকা টাকা ফেরত দিতে হবে, আমার আনার সুযোগ দিতে হবে, তখন হিসাব করে দেখা গেছে যে অন্তত $24 বিলিয়ন। কোথাও কোথাও বলা হচ্ছে সেটা পরিমাণ আরো অনেক বেশি। কেমন? তো তার মানে কি? সে তার পণ্য বিক্রি করতে পারছে। যখন তার পণ্য বিক্রি করতে পারছে, কিছু টাকা সে আনতেও পারছে। একেবারেই জনজীবন স্থবির হয়ে যায়নি। এবং জনজীবন যদি স্থবির হয়ে যেত, তার অর্থনীতি যদি স্থবির হতো, তাহলে পরমাণু কর্মসূচির মতো এত সেন্সিটিভ একটা কর্মসূচি, যা অত্যন্ত ব্যয়বহুল, এত বড় বড় সামরিক কর্মসূচি, এত মহাকাশ গবেষণা, এই হাইপারসনিক গবেষণা, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিন্তু আমেরিকার হাতে নেই।
আচ্ছা, বা এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো প্রযুক্তি ইসরায়েল আমেরিকার কাছে নেই, যার কারণে তো মারটা খেলো। খাইবার শেখান, খুররম শাহর 5 এই সমস্ত ক্ষেপণাস্ত্র আটকাতে পারেনি ইরান। কেমন এগুলো কি এমনি এমনি হয়? টাকা ছাড়া কি কেউ করে দেয় এগুলো? কার দায় পড়েছে? এটা তার মানে সম্ভব? এখানে টাকা উপার্জনের অনেক পথ আছে, পথ আছে এবং কিন্তু তারা- বেসিক পথটা আসলে বন্ধ করে রেখেছে যুক্তরাষ্ট্র। আচ্ছা, আমি এই আয়োজনের শেষের দিকে দুটো পয়েন্টে না জানলেই নয়। স্ট্রেইট অফ হরমুজটা একটু জানতে চাই আমি। হরমুজের ঠিক এখনকার যে সিচুয়েশনটা, হ্যাঁ, আমরা বুঝতে পারছি না আসলে। ইরানের মানে বলেছিল যে এটাই তারা পরিচালনা করবে, তেহরানের একটা কমন স্টেটমেন্ট। যুক্তরাষ্ট্র পাত্তা দিচ্ছে না এবং তারা মোটামুটিভাবে বলে দিচ্ছে যে তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে, এবং সেই সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার কথা শুনে ইরান আবার বলছে মার্কিন ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে যেখানে আছে প্রত্যেকটা নরক আমরা বানিয়ে দেব। এই যে এত কথাগুলো ছড়াচ্ছে বেশিরভাগই হরমুজকে কেন্দ্র করে। হরমুজ আসলে কার? আমরা যদি ভৌগোলিক দিক দিয়ে দেখি, ভৌগোলিক দিক দিয়ে, তাহলে আন্তর্জাতিক পানির একটা সীমারেখা থাকে যে আমি এত দূর, আমার উপকূল থেকে এত দূর পর্যন্ত যাব, এত নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল। সেই নটিক্যাল মাইল পর্যন্ত যদি যায়, তে আলটিমেটলি ইরান মাঝখানে বা তার চেয়ে বেশি চলে যায়। কারণ অনেকগুলো দ্বীপ আছে, ইরানের উপকূলের কাছে দ্বীপ আছে, ওই দ্বীপ তার মূল ভূখণ্ডের সাথে ওইখান থেকে আবার নতুন করে হিসেব হবে। তাইলে সে ওমানের উপকূলের কাছাকাছি চলে যায়, আর ওপাশে ওমান তার উপকূল থেকে সামনে আগালে যত নটিক্যাল মাইল হোক সেটা সে পেয়ে যায়। তাইলে আন্তর্জাতিক জলসীমা বলতে আর হরমুজ প্রণালীতে কিছু নেই। হরমুজ প্রণালীতে তাহলে এতদিন ইরান এইটা কন্ট্রোল করেনি, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এখন যদি তারা বলে যে আমার জলসীমা, আমার ভূমি, আমার পানি আমি কন্ট্রোল করব, আমি তোমাকে দেব না, কি করার আছে? করার আছে ওই যুদ্ধ। তা যুদ্ধ যখন করতে যাচ্ছে তখন বলছে তোমার ঘাঁটিগুলো সব আমি নরক বানিয়ে দেবো। এই নরক বানানোর কথা শুনলে তো তখন হিসাব কিতাব পাল্টে যাচ্ছে। কেমন এই যে আমরা গত 2-3 দিনে যা দেখলাম, ইরানের বিভিন্ন জায়গায় উপকূলীয় অঞ্চলে আমেরিকা কিছু হামলা চালিয়েছে। এরপরে গতকাল ম্যাসিভ হামলা চালিয়েছে ইরান কুয়েত এবং বাহরাইনে। কেমন শুধু তাই না, বাহরাইনে যে 5ম নৌবহরের ঘাঁটি, আপনি খেয়াল করুন, 5ম নৌবহরের ঘাঁটি এখানে আর এই বাহরাইনে রাখা যাবে না, এখান থেকে কাজ করা যাবে না, এটা ইসরায়েলে সরিয়ে নিয়ে যাবে। কেমন তাহলে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আপনার আমেরিকার স্থাপনাগুলোর, ঘাঁটিগুলোর। কেমন এই ক্ষয়ক্ষতি কে করেছে? ইরান করেছে। আসমান থেকে তো আর কেউ করে দিয়ে যায়নি। তো ইরান যদি তখন পারে, তো এখন পারবে না তা তো না। ফলে হরমুজ প্রণালী ভৌগোলিক দিক দিয়ে ইরানের, এবং এখন যেহেতু যুদ্ধে আপার হ্যান্ডে ইরান, অতএব এই ইরানের কথা শুনেই আমেরিকাকে ওখানে কাজ করতে হবে, তার বাইরে যাওয়ার সুযোগ নেই। এবং যে 14 দফা আপনার সমঝোতা স্মারক সই হয়েছে, তাতে কিন্তু এই কথাই বলা হয়েছে যে ইরানের হাতে কন্ট্রোল থাকবে। ইরান এই 60 দিন কোনো টোল নেবে না, কিন্তু 60 দিন পরে ইরান এবং ওমান টোল নেবে এবং কন্ট্রোল এই দুই দেশের হাতেই থাকবে। ওকে, এটাই ফ্যাক্ট। হ্যাঁ, আর ছোট করে একটা বিষয় বলবেন, তারপর আমি একটা র্যাপিড ফায়ার অংশে যাব, এক লাইনে উত্তর জেনে নিব। সেটা যাওয়ার আগে ছোট করে বলবেন লেবাননের পরিস্থিতি এখন কি? মানে ইরানকে এমওইউ স্বাক্ষরের টেবিলে আনাটা যুক্তরাষ্ট্রের জন্য সহজ ছিল না। অনেক রকমের নেগোসিয়েশন করে যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে ইরানকে সেই টেবিলে নিয়ে গেছে। পাকিস্তান একটা গ্রেট ভূমিকা রেখেছে। দিন শেষে ইসরায়েলের মন খারাপ, তারা লেবাননের হামলাটা জারি রেখেছে। ওটাই একটা বড় রকমের বিস্ফোরক হয়ে গেল। লেবানন ইসরায়েল উত্তেজনা কমবে, থামবে? লেবানন ইসরায়েলি উত্তেজনা আসলে ব্যাপার হয়েছে কি, যে আমি যদি খুব একদম মাটির মানুষের মতো করে একটা উদাহরণ দিই, তাহলে বলবো আপনি সাপের কোমরে মাজায় বালি যে বাড়ি যখন দেবেন, তখন কিন্তু সে আপনার লাঠিকেও কামড়াবে, মানুষকেও, অর্থাৎ তার সামনে যা আছে তাকেই কামড়াতে যাবে। কেমন ঘুরে আত্মরক্ষা করবে সে। হ্যাঁ, ইসরায়েলের যে পরিস্থিতি, যেটা ইরানিয়ান আইআরজিসি কার্যত সেটাই হিজবুল্লাহ। কেমন এবং যার কারণে ইরান বলেছে যে এই লেবানন ছাড়া কোনো যুদ্ধবিরতি চুক্তি হবে না। খেয়াল করেন তাহলে কতটা ওন করছে। তার মানে লেবানন কিন্তু, ইরান কোনো মতেই লেবাননকে ফেলে যাবে না, তার স্বার্থটা, তার প্রয়োজনটা, তার অবস্থানটা সেখানে এই রকম। সেই জায়গায় যখন লেবাননের সাথে চুক্তি করার পরেও ইসরায়েল যুদ্ধ চালায়, ইরান বেশিরভাগ ক্ষেত্রে ধৈর্য ধরে। আমার দেখা মতে ধৈর্য ধরছে,
ধৈর্য ধরবে, কূটনৈতিক চ্যানেলে মেসেজ দেবে, এবং হয়তো আরও কিছু, এই কয়েকদিন আগেও তো দেখলাম ইরানি কিছু কমান্ডার দক্ষিণ লেবাননে পাঠানো হয়েছে। সিরিয়ায় যেমন অ্যাডভাইজরি রোল প্লে করছিল, দক্ষিণ লেবাননে তারা একই রকমের রোল প্লে করবে। কেমন করছে তো, একদম। তার মানে দাঁড়াচ্ছে অ্যাট লাস্ট যদি নেতানিয়াহু বা ইসরায়েল এই লেবাননে হামলা একের পর এক চালাতেই থাকে, যুদ্ধ কোনো মতেই যদি না থামায়, তাহলে কিন্তু ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যেতে পারে, এবং এই শান্তি চুক্তি, এই সমঝোতা, এগুলো সব কিন্তু নষ্টভ্রষ্ট হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা আছে। তো এবং আমরা এর ভিতরে দেখেছি ইরান কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে 2 দিন যুদ্ধ করেছে, ছোট ছোট, ইসরায়েলের বিরুদ্ধে। হ্যাঁ, এই কয়েকদিন কিছুদিন আগে আমরা দেখলাম একটা রাত রীতিমতো তোলপাড় করে ফেলেছিল ইসরায়েল। কেমন। তো সেক্ষেত্রে ইরান শুধু ফাঁকা বলি মারছে না, কথার কথাও বলছে না। লেবাননকে, হিজবুল্লাহকে তারা ওন করে, ইরান ওন করে। যেহেতু ওন করে, অতএব ইরান এটাকে ভাববেই এটা আমার, তা আমার যেটা সেটাকে কেউ ছেড়ে দিতে চাই? আমার চোখের সামনে কি আমি একদম দেখবো যে পরিষ্কার, একদম ক্ষতি হয়ে পরিষ্কার। যাক? এবার আমি একেবারে শেষ পর্যায়ে কয়েকটা র্যাপিড ফায়ার কোশ্চেন করব। এই অংশটাই আমি এক লাইনে আপনার কাছ থেকে অ্যান্সার চাই। হ্যাঁ, এই যে যুদ্ধটা, সেটা ধর্মীয়, রাজনৈতিক নাকি ক্ষমতার? যদি মনে হয় একটাই দেওয়া সম্ভব এর না, সবগুলোই আছে। সবচেয়ে বেশি যেটা সেটা বলবেন। এখানে ক্ষমতা। এই মুহূর্তে সবচেয়ে বেশি চাপে কে? ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র? আমেরিকা। ওকে। নেতানিয়াহু উনি শক্তিশালী নেতা নাকি এখন রাজনৈতিকভাবে কোণঠাসা? অবশ্যই এই মুহূর্তে কোণঠাসা। ইসরায়েল কি এখন অতিরিক্ত আত্মবিশ্বাসী নাকি তাতে চিড় ধরেছে? ইসরায়েল আত্মবিশ্বাসীরা, তাকে কিছু করতে হচ্ছে পরিস্থিতির কারণে। রাশিয়া কি শুধু দেখছে নাকি হিসেব করছে? একেবারেই শুধু দেখার কোনো কারণ নেই। চীন কি ব্যবসা বাঁধাচ্ছে নাকি যুদ্ধ ঠেকাচ্ছে? চীনের অস্তিত্বের প্রশ্ন, ব্যবসা না। আচ্ছা, মানে যুদ্ধটা তারা কোনো না কোনোভাবে ঠেকাচ্ছে, তাই তো? ঠেকাচ্ছে না, আমেরিকার এগেনস্টে শক্তভাবে দাঁড়াতে হয়েছে, চীন রাশিয়া দুটোকেই। ওকে। পারমাণবিক যে কার্যক্রম, সেটার সাথে যদি আমি ইরানকে যুক্ত করি, অর্থাৎ ইরানের যে পারমাণবিক কার্যক্রম, সেটা কি সময়ের ব্যাপার নাকি অসম্ভব নাকি দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে? এটা তাদের জন্য দারুণ একটা কৌশল, এইটা নিয়ে তারা খুব খেলছে। এই যুদ্ধের সবচেয়ে বড় মিথ্যা কি? এই যুদ্ধের সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে যে ইরানের সরকারের কারণে দেশের জনগণ না খেয়ে মরছে, অতএব রেজিম চেঞ্জ করতে হবে। এটা হলো সবচেয়ে বড় মিথ্যা। ওকে। আজকে যুদ্ধ থামলে আমরা কি বলবো? কে জিতলো? পরিষ্কার ইরান জিতেছে, এটা তো সবাই বলছে। আর যুদ্ধ যদি বাড়ে তাহলে কে হারলো? যুদ্ধ বাড়লে তখন তো নতুন করে হার জিতের প্রশ্ন। ইরানের জনগণের ঠিক মানসিক অবস্থা কি? তারা যুদ্ধ চায়, মানে একটা সলিউশন চায় যে ইরান জিতুক, অথবা তারা ঠিক এই মুহূর্তে মার্কিন হোক বা ইরান হোক, কেউ একজন ক্ষমতা নিয়ে দেশটা ঠান্ডা করুক, কোনটা চায়? না, সংখ্যাগরিষ্ঠ জনতার কথা বললে তারা, আমরা দেখেছি যে তারা প্রতিশোধ চায়। তারা তাদের ভেতরে যে এত এত হত্যাকাণ্ড হয়েছে, এর প্রতিশোধ চায়। প্রতিশোধ চায়। বিরাট একটা সংখ্যা। সবশেষ এই যুদ্ধের ভবিষ্যৎ কি? এই যুদ্ধের ভবিষ্যৎ মূল যে জায়গায় আমি বলবো যে বিশ্বের যে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা, এই এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা পরিবর্তনের পথে ধাবিত হয়েছে, সূচিত হয়েছে, এবং একটা বেটার পজিশনে যাবে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে। তার মানে এই যুদ্ধের ভবিষ্যৎ হচ্ছে এখনকার যে নিউ ওয়ার্ল্ড অর্ডার, সেটাকে ভেঙে ফেলা। এখনকার যে ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডার, নিউ না, এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা যেটা, সাম্রাজ্যবাদী সেটা যে বিশ্ব ভেঙে ব্যবস্থা, বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার একটা বড় টার্গেট। অনেক ধন্যবাদ সিরাজুল ইসলাম। আমার হাতে অনেক প্রশ্ন ছিল, কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে করা গেল না, এবং এখান থেকে আমরা নিশ্চয়ই সামনে কোনো আয়োজন আবারও শুরু করব। আপনাকেও ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ দর্শক। একটা দীর্ঘ সময় আমরা ছিলাম এবং দেখতে দেখতে ঘন্টা প্রায় পেরিয়ে গেল, কিন্তু হাতে প্রশ্নগুলো শেষ হলো না। এটা তো পডকাস্ট শুধুমাত্র ইরান ইস্যুতে প্রথম আমরা করলাম। হাতে যে সমস্ত প্রশ্নগুলো আছে এবং এরপর কমেন্ট সেকশনে আপনাদের যে প্রশ্ন পাবো, তাতে নিশ্চিতভাবে আমাদের কয়েকটা এপিসোড করতে হবে, এবং সেগুলো দেখার জন্য আমন্ত্রণ আপনাদেরকে অগ্রিম, এবং অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।